আপনারা যেটাকে প্রশাসনিক বৈঠক বলছেন, আমি ওটাকে বনভোজন বলছি। কারণ বছর বছর এই ধরনের বনভোজন হয়, কখনো নেতাজি ইন্ডোরে হয়, কখনো নবান্নে হয়, এই সমস্ত হয়, কিন্তু নেট ফল জিরো। লোকগুলোকে উনি বলছেন বাইরের লোক, যে বাইরের লোক এসে নাকি বসেছে। আচ্ছা, ভারতবর্ষের জমিতে থাকে, আপনি তাকে বাইরের লোক বলার কে? আপনি আবাস যোজনার টাকা ঝেড়ে দেবেন, কি করে তারা এখানে গিয়ে থাকবে? আপনি তো একের পর এক কখনো রাজ্য সরকারি প্রকল্পের টাকা ঝাড়ছে, আপনি হঠাৎ করে বুলডোজার নিয়ে বেরিয়ে পড়ছেন, গিয়ে বস্তি ভাঙচুর করছেন, এখান থেকে তুলে দিচ্ছেন, তাকে তুলে দিচ্ছেন। এটা কি মামার বাড়ির আবদার নাকি? এই যে অরূপ বিশ্বাস, সে নাকি কোথায় বেআইনি ইলেকট্রিসিটি দেয়, সাসপেন্ড করেছেন। একটা সরকারি ইলেকট্রিসিটি যদি বেআইনিভাবে দেওয়া হয়, এটা তো মারাত্মক অপরাধ, জেল হয়ে যেতে পারে। কি ব্যবস্থা নিয়েছেন? কোন মামলা করেছেন? আপনি সুজিত বসুকে দলে রেখেছেন কেন? ববি হাকিম কলকাতা কর্পোরেশনের মেয়র, তার সম্পর্কে এত অভিযোগ, আপনার মেয়র পদটা খারিজ করছেন না কেন? নতুন মেয়র অ্যাপয়েন্ট করছেন না কেন? এর কি ফাজলামো হচ্ছে নাকি? কয়েকটা লোকের নাম বলে একটুখানি ব্যালেন্স করে দিলাম যে আমি বিরাট একেবারে সততার প্রতীক হয়েছি। এইসব ফালতু কথা মানুষ আর বিশ্বাস করে না। সত্যি কথা বলতে কি, সরকারি পয়সা নিয়ে কি ছ্যাবলামো শুরু হয়েছে? এই মূর্খদের নেতা বানালে এইরকমই হবে। এদের ভিতরে কিছু নেই। লোক নিজে সংবরণ করুন, আগে নিজে সংবরণ করুন, নিজের নেতাদের বলুন দামি দামি জামা, ঘড়ি, হাতে আইফোন। এত গরিব মুখ্যমন্ত্রী, হাতে আইফোন, জুতো পরে সেফটি পিন দেন, যে জুতোটা পরেন সেই জুতোটার দাম 6,000 টাকা। আমি একদম এনাকে বিশ্বাস করি না, কমপ্লিটলি মিথ্যে কথা বলছে। পর্ব তো মিটে গিয়েছে, কিন্তু ভোট পর্ব মেটার পরেও এই যে গত সোমবার জেলা শাসকদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করেন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কার্যত সেই প্রশাসনিক বৈঠকের পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। এমতো অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হকার উচ্ছেদই লক্ষ্য নয়। সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জানিয়ে দিলেন এখনই হকার উচ্ছেদ হবে না, 1 মাস সময় দিলেন তিনি। সঙ্গে জানালেন হকারদেরই রাস্তা পরিষ্কার করতে হবে, তবে কোনো এলাকায় নতুন করে হকার বসালে গ্রেপ্তার হতে হবে। নেতা বা পুলিশ যেই হকার বসান তাকেও গ্রেপ্তার করা হবে অবিলম্বে। বৃহস্পতিবার হুঁশিয়ারি দিলেন কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? দেখুন, ওসব হুঁশিয়ারি হচ্ছে সমস্ত ঢপের কীর্তন। আপনারা যেটাকে প্রশাসনিক বৈঠক বলছেন, আমি ওটাকে বনভোজন বলছি। কারণ বছর বছর এই ধরনের বনভোজন হয়, কখনো নেতাজি ইন্ডোরে হয়, কখনো নবান্নে হয়, এই সমস্ত হয়, কিন্তু নেট ফল জিরো। প্রথম কথাটা হচ্ছে গ্রেফতার হবে কি হিসাবে হবে? তার জন্য তো লেজিসলেশনটাও পাস করা দরকার, যে বিধানসভায় এটা নিয়ে প্রপার পর্যালোচনা হবে, একটা নতুন প্রয়োজনীয় বিল বা লেজিসলেশনের যে অ্যামেন্ডমেন্টটা করা দরকার সেইটা করা হবে। সেই দায়বদ্ধতাটা কার? আমার, আপনার, হকার ভাইয়ের, নাকি লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যারা শাসক দল বসে আছেন, বিরোধী বসে আছেন তাদের? তো সেইটা পরিষ্কার করে এরা তো নিজেরাও জানে না ঘটনা। তো সেই জন্য হঠাৎ করে এখন মনে হয়েছে, আসলে হঠাৎ করে মনে হয়নি। মোর দ্যান 80 ওয়ার্ডসে তৃণমূল কংগ্রেস তো হেরে গেছে, ভোট ব্যাংক কমে গেছে তাদের। বড় অঙ্কের আরবান পপুলেশন তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে গেছে। সেই ইনপুটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেছে। এখন তিনি মলম দেওয়ার একটা চেষ্টা করছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন যে শহরের মানুষের প্রতি আমরা খুবই ভাবিত, শহর নিয়ে আমরা খুবই ভাবিত, কারণ শহরের মানুষজন খুবই বিরক্ত। এবং সেটা ববি হাকিম সাহেবও তার স্পিচের মধ্যে দিয়ে বলেছেন যে গ্রামগঞ্জের ভোট পেলেও শহরের ভোট তারা পাচ্ছেন না। তার কারণ শহরের মানুষ অর্থনৈতিকভাবে, সচেতনতার দিক থেকে, সামাজিক দিক থেকে তো খানিকটা এগিয়ে থাকেন, প্রিভিলেজ ক্লাস থেকে বিলং করেন। ফলে তাদের একটা র্যাশনালিটি একটা মফস্বলের ভোটারের থেকে তুলনামূলক আগে ডেভেলপ হয়। এবং যে কোনো নতুন প্রযুক্তি, নতুন সিস্টেম, সেগুলো শহরের মানুষের কাছে যতটা তাড়াতাড়ি পৌঁছে যায়, আনফর্চুনেটলি গ্রাম বাংলায় কিংবা মফস্বলের মানুষের কাছে সেটা তুলনামূলক কম পৌঁছয়। এটা আমাদের সিস্টেমের ফল্ট। সেজন্যে আমরা, এই নেতারা কি করে, গ্রামগঞ্জের মানুষদেরকে বেসিক্যালি বছরের পর বছর ধরে ভুল বুঝিয়ে আসছে যে তাদের রকমারি উন্নতি হচ্ছে, নানা এই প্রকল্প সেই প্রকল্প, কিন্তু কিছুই গ্রাম বাংলার মফস্বলের মানুষের কোনো উন্নয়নই হচ্ছে না। তারা যে অর্থনৈতিক বৈষম্যের জাতাকলে পড়েছিলেন, সেই অর্থনৈতিক বৈষম্য আরো হুহু করে বাড়ছে, এবং গরিবরা আরো গরিব হচ্ছে, ধনীরা আরো ধনী হচ্ছে। এই ডিসপ্যারিটি থেকেই যাচ্ছে। নতুন কাজ আসছে না, কৃষিকার্য থেকে, শিল্পাঞ্চল থেকে, কোনো কিছুতেই নতুন কিছু ইনোভেটিভ ঘটনা ঘটছে না। এখন এই একটা নতুন জিনিসপত্র শুরু করেছে। আমি তো চিফ মিনিস্টারকে জানাতে চাইবো, আমি জানি যে উনি জানেন, উনি মিথ্যে কথা বলার জন্য উনি বলছেন, আমি তাও ওনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে 2018তেও তো এরকম একটা ল ছিল, যেটা
ওয়েস্ট বেঙ্গলের এই হকারদেরকে কিভাবে প্লেস করা হবে সেই নিয়ে কলকাতা কর্পোরেশনের রুল ছিল, ওয়ান থার্ড পলিসি, ইয়েলো লাইন পলিসি, এগুলো কলকাতা কর্পোরেশনের লিখিত রুল। এমনকি কলকাতা কর্পোরেশন একবার ডিসাইড করেছিল যে তাদের কাছে এনলিস্টেড সার্ভের রিপোর্ট অনুসারে 10,000 অড হকার্স আছে, সেখান থেকে 2023-এর হিসেবে অ্যাপ্রক্সিমেটলি 1900 জন হকারকে আইডি কার্ড দেওয়াও শুরু করেছিল, তারপরে আর সেই কাজগুলো হয়নি। এখন একটা নতুন নাটক শুরু হয়েছে যে হকার তারা অভিযান, এবং এটা উনি যেটা করতে চাইছেন, উনি কেন এই 1 মাসের সময়টা দিচ্ছেন সেটা বুঝতে হবে। তার কারণ হচ্ছে উনি বুঝে গেছেন যে ওনার এই ভোটের খেলাটার জন্য এবারে আনকনস্টিটিউশনাল স্টেটমেন্ট উনি দিয়ে ফেলছেন। এই যে লোকগুলোকে উনি বলছেন বাইরের লোক, যে বাইরের লোক এসে নাকি বসেছে। আচ্ছা, ভারতবর্ষের জমিতে থাকে, আপনি তাকে বাইরের লোক বলার কে? আপনি কাকে বাইরের লোক বলছেন? যারা হকার ভাইরা যারা ওখানে হকারি করছেন তারা বাইরের লোক? তারা কি অন্য দেশের লোক? এই বাইরের লোক বলতে উনি কি বোঝাতে চান? কোয়াসি ফেডারাল গভর্নমেন্ট স্ট্রাকচারে রয়েছি আজকে আমরা। আমার যদি মনে হয় আমি কালকে কাশ্মীরে গিয়ে দরকারে দোকান খুলবো, আমার যদি মনে হয় আমি পাঞ্জাবে যাব, আমার যদি মনে হয় আমি মণিপুরে যাব, আমার যদি মনে হয় আমি কন্যাকুমারীতে যাব, এই গোটা ভারতবর্ষের যে বিস্তৃত পরিধি, সেইখানে যে কোনো জায়গায় একজন ভারতীয় নাগরিক ভ্রমণ করবেন, থাকবেন, খাবেন, ঘুরবেন, এটা তার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে। তো বাইরের লোকটা কি? উনি কি আফগানিস্তানি, পাকিস্তানি, কাকে বাইরের লোক বলার চেষ্টা করছেন? ফলে ঘটনাটা হচ্ছে উনি এখন একটা বাঙালি জাতীয়তাবাদের সুরসুরি দিয়ে মানুষের মধ্যে একটা বিভাজন এবং একটা সিভিল আনরেস্ট তৈরি করার চেষ্টা করছেন। এবং আমার যেটা মনে হয় যে এইটা ক্লিয়ারলি ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন। তার কারণটা দেখুন, প্রথম কথা, আপনি বলবেন যে উনি যেটা বলেছেন চিফ মিনিস্টার, যে শহরের সৌন্দর্যায়ন নষ্ট হচ্ছে। একদম। আচ্ছা, সৌন্দর্যায়ন যে নষ্ট হচ্ছে, সৌন্দর্যায়ন নষ্ট হচ্ছে আপনি বলছেন যে হকার বা যারা ফুটপাতে ত্রিপলটা নিয়ে শোয় তার জন্যে আপনার শহরের নাকি যে বাহ্যিক যে আড়ম্বর সেটা নাকি চাপা পড়ে যাচ্ছে, শহরটা দেখতে কিরকম ঘিঞ্জি লাগছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, যে লোকটার পকেটে পয়সা আছে, যে লোকটা ভালো জায়গা থেকে খাবার কিনে খেতে পারে, যে লোকটা সুস্থ স্বাভাবিক একটা বাড়িতে ভাড়া থাকুক বা ফ্ল্যাট কিনে থাকুক, সেটা যদি সে অ্যাফোর্ড করতে পারে, তাহলে সে ওরকম একটা আনহাইজিনিক ফুটপাতে থাকবে কি? তার তো মাথা খারাপ নয়। তাহলে কে ওখানে থাকছে বা কারা ওখানে থাকছে? তার মানেটা হচ্ছে যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের সিটিজেন। এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড হয়ে জন্মানোটা কি তাদের দোষ, না আমাদের সমাজের দোষ যে আমরা সেই ইকোনমিক ইকুইলিব্রিয়াম পয়েন্টে যেতে পারিনি, আমরা এই লোকগুলোর মধ্যে শিক্ষা, চাকরি এগুলো পৌঁছে দিতে পারিনি? এটা তো আমাদের অন্যায়, আমরা ব্যর্থ হয়েছি। ওদের দোষটা কি? ওদের ছেলে মেয়েদেরকে আপনারা পড়াশোনা শেখার ব্যবস্থা করে দিয়েছেন যে কম পয়সায় পড়াশোনা করো, ভালো জায়গায় সরকারি চাকরি করো। চাকরি বাকরি তো সমস্ত বন্ধ, একের পর এক বিভিন্ন স্টেটের যাবতীয় গেটওয়েগুলো চাকরির বন্ধ হতে আরম্ভ করেছে, সেখানে দুর্নীতির বোঝা তৈরি হয়েছে। এমনকি বেসরকারি কোম্পানিতে চাকরি করতে যাবে, বড় বেসরকারি কোম্পানি আসছে না, তারা কেউ এখানে কাজ করতে চাইছে না, বড় শিল্পগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই যে দিনের পর দিন মানুষ বেকার হচ্ছে, আজকে প্যান্ডেমিকের পরে বড় অঙ্কের যে বিভিন্ন কোম্পানি বন্ধ হয়ে গেছে, তারা এমপ্লয়ি ছাঁটাই করে দিয়েছে। এবং শুধু প্যান্ডেমিকই নয়, এখন টেকনোলজিক্যাল রেভলিউশনের ফলে এই এআই, মেশিন লার্নিং এই ধরনের জিনিসপত্রগুলো আসার ফলে পুরনো স্কিল সেটের বেশ কিছু এমপ্লয়ি তারা তাদের প্রয়োজনীয়তা হারাচ্ছে, বহু মানুষ চাকরি হারিয়েছেন। তো সেই দোষটা কার? চাকরি হারাদের একার, নাকি আমাদের গভর্নমেন্টের, আমাদের সোশ্যাল পলিসি ফ্রেমওয়ার্কের, এবং আমরা যে ইকোনমিক সিস্টেমটা তৈরি করেছি গভর্নেন্সে, সেইটা, এই দায়টা কাকে নিতে হবে? ফলে এই যে একটা অদ্ভুত অসভ্যতামি শুরু হয়েছে, যে সমস্ত দোষ ওদের। আপনি দেশে বা রাজ্যে গরিবিটা রেখেছেন কেন? আপনি গরিব মানুষকে, মানে এই গরিব বলে যাদেরকে আমরা বলছি, যাদের হাতে টাকা নেই, রাত্রে খাবার মতো খাবার নেই, পার্মানেন্টলি শোয়ার মতো একটা পাকা বাড়ি নেই, সেই দোষটা কার? আপনার দোষ, আপনার গভর্নেন্স পলিসির দোষ। এই লোকগুলোকে আপনি মানে সমাজে তাদেরকে গরিব করে রেখেছেন দিনের পর দিন, সেটা আপনাকে দায় নিতে হবে। এটা গরিবের দায় নয় সে গরিব বলে। গরিব হয়েছে সেটা রাজনৈতিক কারণের জন্য তারা হয়েছে, অর্থনৈতিক বৈষম্যের কারণে তারা হয়েছে। আপনি শিক্ষা দিন, কাজ দিন, কৃষিকার্যের উন্নতি করুন, শিল্পের উন্নতি করুন, মানুষের হাতে এমনি পয়সা আসবে, তারা কাজকর্ম করবে, পয়সা নেবে, তখন আর তারা ফুটপাতে থাকবে না, তখন তারা পাকা বাড়ি করবে। আপনি আবাস যোজনার টাকা ঝেড়ে দেবেন, কি করে তারা এখানে গিয়ে থাকবে? আপনি তো একের পর এক কখনো রাজ্য সরকারি প্রকল্পের টাকা ঝাড়ছে, কখনো কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা যাচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত জায়গা থেকে আপনি টাকা চুরি করে নিয়েছেন। তো কোথায় যাবে লোকগুলো? তাদের তো খেয়ে পড়ে কোনো রকমের, কেউ তো মানে নিজেকে মারতে চায় না, সবাই বেঁচে থাকতে চায়। বেঁচে থাকার জন্যে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সে যেভাবেই হোক রাইট টু লাইফ এনজয় করবে, এটা তার ফান্ডামেন্টাল রাইট। এটা আপনি তৃণমূল করুন, বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, যা খুশি করুন, এইটা কোনোদিন আপনার থেকে কেউ কেড়ে নিতে পারে না। ডক্ট্রিন অফ ওয়েভার আমাদের এখানে কিন্তু চলে না।
এটা আমাদের কনস্টিটিউশনাল প্রিন্সিপাল যে আপনার ফান্ডামেন্টাল রাইট আপনি ত্যাগ করতে পারেন না এবং কেউ আপনার থেকে সেটা ছিনিয়ে নিতে পারে না। এখন যেটা হচ্ছে সম্পূর্ণ অসাংবিধানিকভাবে ফান্ডামেন্টাল রাইট হরণ করে নিচ্ছে। আচ্ছা, খুব ভালো কথা, আপনি রাস্তাঘাট ফুটপাত পরিষ্কার করতে চান, এদের বিকল্প ব্যবস্থাটাকে ঘোষণা করুন যে এইখান থেকে আমি তুলে দেবো, দিয়ে আমি এদের একটা বাজার সিস্টেম করে দিলাম। অনেক সরকারি জমি পড়ে আছে, সেই সরকারি কোয়ার্টারগুলোতে তো নেতার ভাইজি ভাইপো কাকা কাকিমা এরা ঢুকে বসে থাকে, সেগুলো তো খবরের কাগজে আসে, আমরা দেখি যে গভর্নমেন্ট কোয়ার্টারগুলো আটকে বসে রয়েছে বিভিন্ন নেতার আত্মীয় পরিজন। কেন, তারা এন্টাইটেলড নাকি? তাদের কি হিসেবে তারা সরকারি গভর্নমেন্ট কোয়ার্টারগুলো আটকে বসে রয়েছে? তো এরকম বহু সরকারি জমি অধিগ্রহণ করে রাজনৈতিক দ্বিচারিতা হচ্ছে। তা সেই জমিতে একটা বাজার তৈরি করুন, এই মানুষগুলোর থাকার একটা ব্যবস্থা করে দিন, আপনার কাছে ফান্ড তো আছে, তাহলেই তো এই লোকগুলোকে রাস্তায় থাকতে হয় না। আপনি হঠাৎ করে বুলডোজার নিয়ে বেরিয়ে পড়ছেন, গিয়ে বস্তি ভাঙচুর করছেন, এখান থেকে তুলে দিচ্ছেন, তাকে তুলে দিচ্ছেন। এটা কি মামার বাড়ির আবদার নাকি? যা খুশি করবেন, আপনার যখন সকালবেলা মনে হবে তাই করবেন। তাহলে আপনারা সিপিএম যে সিপিএমকে নিয়ে আপনি এত কথা বলেন, তাই সুভাষ চক্রবর্তী, জ্যোতি বসু আর আপনার মধ্যে পার্থক্য কি? তা সুভাষ চক্রবর্তীও তো অপারেশন সানশাইন না কি একটা করেছিল, জ্যোতি বসু মরিচঝাপি করেছিলেন, এগুলো সব আমরা কাগজে পড়েছি, বইতে পড়েছি। সেখানে গুলি করে মরিচঝাপিতে হত্যা করা হয়েছিল, আপনি গুলি করছেন না ভাতে মারছেন এই লোকগুলোকে। তাহলে আপনারা সিপিএম এর মধ্যে পার্থক্য কি? পরে আর তাহলে বলবেন না 34 বছরে সিপিএম ওই করেছিল ওই করেছিল। সেই জন্যই তো আপনাকে আনা হয়েছে, আপনি তো আরো ভয়ঙ্কর লোক। মানে এটা তো কোনো জাস্টিফিকেশনই হতে পারে না। ফলে ঘটনাটা হচ্ছে, দেখুন, ম্যাসিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার। নিজে ভোট পাচ্ছে না, দুর্নীতির পাল্লা ভারী হয়ে গেছে, আজকে একে ওকে পুলিশ দিয়ে ঢোকাচ্ছে, একে বলছে যে অধিগ্রহণ হলে আমরা জেলে ভরে দেবো। আরে আপনি আপনার কাউন্সিলরদেরকে আগে জেলে ভরুন, আপনার ওসিদেরকে আগে জেলে ভরুন, আপনার এমএলএদেরকে জেলে ভরুন। হেডমিস্ট্রেস গিরি করছেন ওখানে বসে যে আমার কাছে সব তথ্য আছে, ভিজিলেন্স বসাবো। তথ্য আমার কাছেও আছে, আপনার কাছেও আছে, ইউটিউবের অডিয়েন্সদের কাছেও আছে, টিভি চ্যানেলের অডিয়েন্সের কাছেও আছে, আবার মুখ্যমন্ত্রীর কাছেও আছে। তা মুখ্যমন্ত্রী আর আমি একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি? পার্থক্য এটাই যে মুখ্যমন্ত্রীর কাছে কনস্টিটিউশনাল পাওয়ার দেওয়া আছে। তিনি যদি মনে করেন তিনি ভিজিলেন্স বসাবেন, যেখানে যেটা হচ্ছে তার এগেনস্টে ব্যবস্থা নেবেন। আপনি বড় বড় বাতেলা দিচ্ছেন যে এই এমএলএ টাকা নিয়ে বসেছে, কত টাকা নিয়েছো কি? আরে কি ব্যবস্থা নিয়েছেন আপনি? সাসপেন্ড করুন না 24 ঘন্টার মধ্যে। এই যে অরূপ বিশ্বাস, সে নাকি কোথায় বেআইনি ইলেকট্রিসিটি দেয়, সাসপেন্ড করেছেন। একটা সরকারি ইলেকট্রিসিটি যদি বেআইনিভাবে দেওয়া হয়, এটা তো মারাত্মক অপরাধ, জেল হয়ে যেতে পারে। কি ব্যবস্থা নিয়েছেন? কোন মামলা করেছেন? আপনি সুজিত বসুকে দলে রেখেছেন কেন? ববি হাকিম কলকাতা কর্পোরেশনের মেয়র, তার সম্পর্কে এত অভিযোগ, আপনার মেয়র পদটা খারিজ করছেন না কেন? নতুন মেয়র অ্যাপয়েন্ট করছেন না কেন? ইয়ার কি ফাজলামো হচ্ছে নাকি? কয়েকটা লোকের নাম বলে একটুখানি ব্যালেন্স করে দিলাম যে আমি বিরাট একেবারে সততার প্রতীক হয়েছি। এইসব ফালতু কথা মানুষ আর বিশ্বাস করে না। সত্যি কথা বলতে কি, সাধারণ মানুষও জানে যে এ কিছু হবে না। আমিও এটা নিশ্চিত যে এই নিয়ে একটা এরা একটা ট্রেন্ডের পলিটিক্স করে, ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স, ট্রেন্ডের পলিটিক্স। এরা কোনো সমাধান করতে পারে না। যদি পারতো তাহলে বাংলার যা যা প্রবলেম ছিল, সেই যদি 100টা প্রবলেম থাকে 10টা অন্তত সলভ করুন। আপনি 100টা প্রবলেমের জায়গায় 120টা প্রবলেম আবার অ্যাড করে দিচ্ছেন। হচ্ছে কেন? আপনি বলছেন যে এখান দিয়ে নাকি, আচ্ছা আমার একটা প্রশ্ন হচ্ছে, যদি বাইরের লোক হবে, ঠিক আছে বুঝলাম যে এখানে অনেক বাইরের লোক আছে, বাইরের দেশ থেকে না হয় পরিব্রাজন হচ্ছে, আপনি সিএ ইমপ্লিমেন্ট করতে দেন না কেন? তখন তো আপনার অনেক বাধা বিপত্তি চলে আসে, নানা কিছু করে। আপনি সিএ ইমপ্লিমেন্ট করুন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইমপ্লিমেন্ট করে দেখা যাবে যে কত বহিরাগত অন্যান্য দেশ থেকে, মূলত বাংলাদেশ থেকে যে বড় অঙ্কের মানুষজন ঢুকছেন, বাংলায় আসছেন, তাদেরকে আটকানোর জন্যই তো আমাদের ভারতবর্ষের ভৌগোলিক পরিধিকে সুরক্ষিত করবার জন্যই তো সিটিজেনশিপ অ্যাক্টের কথা বলা হয়েছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা বলা হয়েছে। আপনার তাতেও আপত্তি। বাংলাদেশ বর্ডার দিয়ে প্রতিদিন কত কত মানুষ ঢুকছে, কিভাবে আপনি চলে যান না উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায়, হরেক মাল 10 টাকার মতো আধার কার্ড ভোটার কার্ড পাওয়া যায় এরকম ভাবে। সে কে দিচ্ছে? কোন গভর্নমেন্ট ইস্যু করছে? কারা এগুলো এন্ডোর্স করছে? কিভাবে বিভিন্ন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিভিন্ন জেলা শাসক থেকে শুরু করে তারা কিভাবে জড়িয়ে পড়ছে? বর্ডার লাইন কিভাবে দুর্বল হয়ে গেছে, এগুলো মুখ্যমন্ত্রী জানেন না? ভোটের সময় এই সমস্ত লোকজন নিয়ে আসবেন, তাদেরকে বেহিসাবি ভোটার কার্ড ইস্যু করবেন, বেহিসাবি আধার কার্ড ইস্যু করবেন। যেই দেখবেন যে সেটা খুব একটা বুমেরাং হয়ে গেছে আর কি, এখন আপনি হঠাৎ করে বললেন যে আমি কলকাতা শহর সাফাই অভিযানে করব। আরে মশাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান বানাতে শিখুন আগে। একটা গভর্নেন্সের জিও নেই আপনাদের। একটা যে রাস্তাঘাটে ময়লা পড়ে থাকে, ময়লাগুলো তুলে নিয়ে কোথায় কিভাবে কম্পোস্ট করতে হবে, প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান নেই। রাস্তাঘাটে একটা কাজ, এই আমি টালিগঞ্জে বসে আছি, এইখানে একটা কাজ 3 বার করে হয়। প্রথমে একবার পিডব্লিউডি এসে রাস্তা সারাইয়ের কাজ করলো, তারপরে রাস্তাটা পিচ হয়ে গেল, হয়ে যাওয়ার পর হঠাৎ আবার তারপর টেলিফোন ডিপার্টমেন্টের মনে হলো আরে আমি তো রাস্তা করে ফেলেছে, টেলিফোনের তারগুলো কিন্তু ভুলভাল করে দিয়েছে, আবার সেই রাস্তাটা করা হলো, আবার টেলিফোনের তার বসানো হলো।
হয়ে আবার রাস্তা পিচ হয়ে গেল। আবার 7 দিন বাদে জলের পাইপের নাম করে এলো, এসে বললো আরে এ তো টেলিফোনের কাজ করতে গিয়ে জলের পাইপ ফুটো করে দিয়েছে, আবার রাস্তা করা হলো। সরকারি পয়সা নিয়ে কি ছ্যাবলামো শুরু হয়েছে? একটা পিডব্লিউডি কাজ করবে, কোনো ডিপার্টমেন্টের সাথে কোনো ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশন নেই যে আমি এখানে একটা রাস্তা তৈরি করবো, আচ্ছা এখানে কোথায় আমার ইলেকট্রিক্যাল লাইন আছে, কোথায় টেলিফোনের লাইন আছে, কোথায় ইন্টারনেটের কেবিল আছে, কোথায় জলের পাইপ আছে, আপনার কাছে আরবান ম্যাপ ফ্যাপ নেই। আপনি সমস্ত ডিপার্টমেন্টকে নিয়ে একসাথে কাজ করতে পারেন না। আর 5টা উন্নত দেশে শহরে হচ্ছে কি করে? একটা কাজ 3বার করে করে। কেন করে? তার কারণ 3বার হলে 3বার টেন্ডার, 3বার টেন্ডার মানে 3বার কাটমানি। গল্প তো সিম্পল। এই যে আপনার থেকে মিউনিসিপ্যালিটি শিখবো নাকি? সারা রাজ্যের মানুষ জানে মিউনিসিপ্যালিটিগুলির কি অবস্থা। অর্ধেক মিউনিসিপ্যালিটিতে লোক নেয় না, কর্পোরেশন ওয়ার্ডগুলো ধুকছে, যেখানে আগে হয়তো 80 জন ছিল এখন 30 জন রয়েছে। বিভিন্ন কাউন্সিলরদেরকে গিয়ে আমরা বলি, কাউন্সিলর বলে ভাই কি করে কাজ করবো, এত বড় ওয়ার্ড 5খানা সাফাই করবি। তা আপনি লোক নিন না, আপনি প্রজেক্ট ভিত্তিক লোক নেন না, আপনি পার্মানেন্ট লোক নেন, খালি এর ঘাড়ে তার ঘাড়ে সরকারি আমলাদের উপরে চাপিয়ে দিচ্ছেন। আপনি হঠাৎ করে পুলিশের ওপরে একেবারে হাই হাই করে তেড়ে যাচ্ছেন। পুলিশ ডিপার্টমেন্ট স্বচ্ছন্দভাবে কাজ করতে পারে? পুলিশ ডিপার্টমেন্ট যদি স্বচ্ছন্দভাবে কাজ করতে পারতো তাহলে এনআইএর সাথে কোঅপারেট করে টেররিস্টদের ধরতে পুলিশ সময় নেয় মাত্র 24 ঘন্টা, আর সেই পুলিশ শেখ শাহজাহানকে ধরতে সময় নিয়েছে মোর দ্যান 1 মান্থ। এগুলো আমরা দেখতে পারি না? আমরা কি মূর্খ বলে মনে করেন নাকি? মুখ্যমন্ত্রী আমাদেরকে যা খুশি বোঝাচ্ছেন আমরা বুঝে যাচ্ছি। এই সমস্ত আর চলবে না। পুলিশ ডিপার্টমেন্টের ঘাড়ে দোষ দিচ্ছেন। পুলিশ ডিপার্টমেন্টকে পলিটিক্যালি ইন্টারভেন করে ভেঙেছে কারা? আপনি ভেঙেছেন, আপনার ডিপার্টমেন্ট ভেঙেছে। আপনি কনস্টিটিউশনালি মানে যে আপনাকে ইমিউনিটি দেওয়া হয়েছে সেগুলো বারবার এনজয় করছেন। আপনি এমএলএ সোহম চক্রবর্তী ঘুষি মেরেছিল, কেন জেলে যায়নি এখনো পর্যন্ত? কেন পেনালাইজ করা হয়নি তাকে এখনো পর্যন্ত? সরকারের মামলা করা উচিত ছিল। সরকার তাকে ডিফেন্ড করার জন্য লোক পাঠায়, সরকার শেখ শাহজাহানকে ডিফেন্ড করার জন্য লোক পাঠায়। সুজিত বসুর বিরুদ্ধে মামলা করুন, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করুন, মেয়র সাহেব ববি হাকিমের বিরুদ্ধে মামলা করুন, তাহলে বুঝতে পারবো আপনার দম আছে। ওখানে বকে ঝোঁকে দিচ্ছেন কচি কোকা নাকি, এরা টিফিন চুরি করেছে নাকি, যে হোমওয়ার্ক করে আসেনি গিয়ে বলবো যে কালকে প্যারেন্টসকে ডেকে নিয়ে আসবে, পরের দিন অঙ্ক করে নিয়ে আসবে। ফাজলামো হচ্ছে নাকি এইগুলো সম্পূর্ণ একটা বোকা বোকা জিনিসপত্র। এগুলো উনি ওনার ভোট বাক্স ম্যানেজ করবার জন্য করছেন। আমি আপনাকে লিখিতভাবে বলে দিতে পারি যে এই যা যা কথা উনি বলেছেন আপনি দেখে নেবেন, 2-3 মাস বাদে কলকাতার ওয়ার্ডগুলোতে ভিজিট করবেন, একটাও সমস্যার সমাধান হবে না। তার কারণ এরা সমস্যা আইডেন্টিফাই করে সমাধান করতেই চায় না। সমাধান যদি করবে তাহলে রাজনীতিটা করবে কি করে? মানুষকে প্রবলেম ক্রিয়েট করতে হবে। আপনার ধরুন আপনি খুব সুখী আছেন, আপনার জীবনে সব আছে, আপনি খেয়ে পড়ে বাঁচতে পারছেন, ভালো একটা চাকরি আছে, ভালো একটা ব্যবসা আছে, আপনার স্বাস্থ্য কোনো শরীর খারাপ হলে দুর্ধর্ষ হাসপাতাল আছে, তাহলে তো আপনি তো নেতার শরণাপন্ন হবেন না। নেতাকে গিয়ে তো বলবেন না দাদা একটু দেখুন আমাকে। তা নেতারা তো সেইটাই চাইছে যে আপনি আসুন আমার পায়ে পড়ুন, তারপরে আমি আপনাকে একটা বলবো দয়া দাক্ষিণ্য করবো। এই তো ইমেজ আমাদের এখানে। ওই উন্নত দেশে হচ্ছে না তো। আজকে এত পৃথিবীর উন্নত জাপান থেকে, আমেরিকা থেকে, ইউএস থেকে, অথবা থার্ড ওয়ার্ল্ডের অন্যান্য দেশ থেকে আমরা ইস্টার্ন এশিয়ার বিভিন্ন দেশগুলো দেখতে পারি, আমরা সাউথ এশিয়ার অন্যান্য দেশগুলো দেখতে পারি, সেখানেও তো অনুন্নত অবস্থা রয়েছে, সেখানেও গরিবী রয়েছে। ওই তারা কিভাবে অ্যাড্রেস করছে? সিঙ্গাপুর কিভাবে অ্যাড্রেস করছে? মায়ানমার কিভাবে অ্যাড্রেস করছে? জাপান কিভাবে অ্যাড্রেস করছে? স্বাধীনতা 70-80 বছর হয়ে গেছে। কি শিখেছি আমরা? শিখেছি শুধু মানুষকে কিভাবে অসহায় করতে হবে। এই ডিভাইড অ্যান্ড রুল। ব্রিটিশদের থেকে ভালো জিনিস তো কিছু শিখতে পারলাম না, দুনিয়ার খারাপ জিনিসগুলো আমরা শিখেছি। যে তারা কি করেছিল, মানুষকে আস্তে 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 ছোট 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 ফ্র্যাগমেন্টেড করে দিয়েছিল। এই যে এখন হকারদের মধ্যে একটা সিভিল আনরেস্ট তৈরি হচ্ছে, মানুষে বুঝতে পারছে না, ক্লুলেস হয়ে যাচ্ছে যে আরে ভাই কোনো রকমের দিনের শেষে তো 100 টাকা রোজগার করে খেতাম, সেও তো পাবো না এখন। এইবার কি হবে? তারা অসহায় হয়ে যাবে, নেতার কাছে যাবে, দাদা বাঁচান, আমাকে হাত জোর করে চাইবেন। তখন নেতা একেবারে ভগবানের রূপে অবতীর্ণ হবেন এবং তাদের থেকে আরো বেশি পরিমাণে টাকা নিয়ে বলবেন ঠিক আছে দাঁড়ান এই প্রকল্প করে দিচ্ছি। এই তো রাজনীতির অবস্থা। ফলে এদেরকে বিশ্বাস, আমি অন্তত একজন নাগরিক হিসেবে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। এবং আমি নিশ্চিত যারা অডিয়েন্স দেখছেন তাদের মধ্যে অনেকেই এগুলো জানেন যে আজকে মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন এগুলো ট্রেনে বাসে রোজ আপনারা বলেন, আমরা রোজ চায়ের আড্ডায় ক্লাবে বসে এগুলোই বলি যে দেখো ওই কাউন্সিলর আগে সাইকেল নিয়ে ঘুরতো, এখন স্করপিও নিয়ে ঘোরে। কি করে এলো টাকাটা? একটা কাউন্সিলর এত টাকা মাইনে পান? কোথা থেকে টাকাটা তৈরি হচ্ছে? টাকাটা আসছে কোথায়? নেতাদের এত বড় বড় বাড়ি, দেশে বিদেশে যাতায়াত, কত টাকা মাইনে পান এদের? কি এত রোজগার যে এত এইভাবে জীবনযাপন করে? কোনো উত্তর নেই। বললেই কাগজ দেখিয়ে দেবে। একটা নেতা হতে এসেছে, জানেই না নেতার কাজটা কি, শুধু বসে থাকে, ভাষণ দেয়। আর মুখ্যমন্ত্রী হচ্ছেন এনাদের একটা লিডার, সর্দার। ফলে আপনি কি করে এক্সপেক্ট করছেন যে মুখ্যমন্ত্রী যা করবেন ঠিক কাজ করবেন? আরে আপনি তো বলছি আপনি গ্রাসরুট লেভেল থেকে কাজ করা শুরু করুন, গ্রামগঞ্জ থেকে কাজ করা শুরু করুন, মফস্বল থেকে শুরু করুন। সরকারি দপ্তরগুলোর দিকে তাকিয়ে দেখুন কি অবস্থা। আপনি আনহাইজিনিকের কথা বলছেন, আপনি
মানে বলছে যে দেখতে শুনতে ভালো লাগছে না, সরকারি দপ্তরগুলো ভিজিট করবেন, দেখবেন তার টয়লেটের কি অবস্থা, কোথাও পাইপ ফেটে জল পড়ছে, বাড়িগুলো ভেঙে পড়ছে, কোথাও কাজ হয় না, লোক নেয় না। যাও বা কাজ নিচ্ছে, ধরুন 10 লাখ টাকা টেন্ডার অ্যাপ্লাই হলো, তার মধ্যে 8 লাখ টাকা 6 থেকে 7 লাখ টাকা নেতার পকেটে চলে গেল, 3 লাখ টাকা যতটুকু কাজ কন্ট্রাক্টর করলেন না করলেন তো করলেন না, অর্ধেক প্রজেক্ট আনফিনিশড। রাস্তাগুলো শুরু হচ্ছে, পিডব্লিউডি টেন্ডার দিয়ে দিল, রাস্তা শুরু হলো, কিছুদিন বাদে ওই গ্যাটিস দিয়ে ওটাকে ছোট বড় করে চলে গেল। জিজ্ঞাসা করছি কন্ট্রাক্টরকে, ভাই কি হলো? বললো দাদা এই তো আর তো সমস্ত ফান্ড বেরিয়ে গেছে, আর নতুন ফান্ড স্যাংশন করছে না, কাজ বন্ধ। এগুলো দিনের পর দিন আমাদের চোখের সামনে হচ্ছে। একটা কাজ 3 বার করে করা, কোনো প্রজেক্ট কমপ্লিট না করা, এই জিনিসগুলো দিনের পর দিন হচ্ছে। একটা পাড়ায় একটা ধরুন পুলিশকে এত কথা বলছে, তো এরা আপনি যে কোনো থানায় একটু হিডেন অবস্থায় অবজার্ভ করতে আরম্ভ করুন, সাধারণ মানুষ অবজার্ভ করুন, দেখুন কি হচ্ছে। ধরুন পাড়ায় একটা দুটো মানে তৃণমূলেরই ধরুন একটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে, মারামারি করেছে, একটা নিউসেন্স ক্রিয়েট করেছে, কোনো পুলিশ অফিসার সেখানে যাবে, পুলিশ অফিসারের সাহস নেই যে ওই তৃণমূলের ছেলেদেরকে ধরে যোগ্য সাজা দেওয়া, তাদের এগেনস্টে এফআইআর করা, চার্জশিট ফাইল করা, করতে পারবে না। হয়তো থানায় ধরে ধরে নিয়ে গেল, তারপর এমএলএ বা কাউন্সিলর বা এমপি বা কোনো নেতা সে ফোন করবে ওসিকে, করে বলবে যে কিন্তু আমাদের এরকম লোক আছে, ব্যাপারটা একটু দেখে নেবে। আরে সেটা প্রকৃত উদাহরণ তো আমরা দেখে নিলাম শোভন চক্রবর্তীর ঘটনায়। পুলিশ কি ব্যবস্থা নিল? একটা লোক ঘুষি মেরেছে, তাকে থানায় ডেকে বলছে যে আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিন। এটা করা যায়? একজনকে খুন করবো, খুন করে খুনির বাড়ির লোককে আমি ডেকে বলবো হ্যাঁ ভুল করে আমি গুলি চালিয়ে দিয়েছি, একটু নিজেদের মধ্যে মিটিয়ে নিন। এটা হয় না। এই যে কোনো ক্রিমিনাল লতে আপনি দেখবেন যে কেসের নামটা দেওয়া থাকে, ধরুন অমুক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তার মানেটা কি? ধরে নেওয়া হয় যে আমি যদি কোনো ক্রাইম করি, তাহলে আমি শুধু যার উপরে ক্রাইমটা করছি যে ভিকটিম, তার শত্রুই নই, আমি এন্টায়ার সমাজের শত্রু। সেই জন্যই যে কোনো ক্রিমিনাল কেসে আপনি দেখবেন কেসের টাইটেলটা থাকে যে এবিসি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বা স্টেট অফ মহারাষ্ট্র। তার মানে কি, যে স্টেটের দায়বদ্ধতা হচ্ছে ক্রিমিনালকে মানে তাকে তার ক্রাইমটাকে জাস্টিস দেওয়া। স্টেট ভার্সেস ক্রিমিনালের লড়াই হয়, ক্রিমিনালের সাথে যার উপরে ক্রাইম হচ্ছে সে লড়াই করবে না। তা স্টেটের ভূমিকাটা কি? স্টেট এসে বলবে আহা তুমি তো গুলি করে দিয়েছো, মা বন্দুক নিয়ে বেরোনো উচিত ছিল, তুমি একটা গুলি নিয়ে বেরিয়েছো, গুলি করে দিয়েছো, একটু নিজেদের মধ্যে বোঝাপড়া করে নাও। কিসের বোঝাপড়া? দেশে সংবিধান নেই, আইন নেই, পলিসি নেই, রুল নেই, পুলিশ নেই, বোঝাপড়া করতে যাবো কেন? অন্যায় করেছে শাস্তি দেবে, সেই সাহস নেই। কারণ ওই নেতা অমুক দাদার লোক, তমুক দিদির লোক। এইভাবে গভর্নমেন্ট চলে না, বাংলার অবস্থা গেছে। যেমনটা বললেন, আপনার কথা সূত্র ধরেই বলবো, ববি হাকিম, ফিরহাদ হাকিম বলছেন রাজ্যের একদম পুরমন্ত্রী, তিনি বলছেন যে পুলিশ উচ্ছেদ করতে এলে মারতে, ভয়ঙ্কর অভিযোগ করছেন মাঝেরহাট পোর্ট এলাকার বাসিন্দারা। তারা বলছেন যে ফিরহাদ হাকিমের কাছে গিয়েছিলাম, উনি পুলিশকে মারতে বলেছেন উচ্ছেদ করতে এলে। দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে আমি অনেকদিন আগেই বলেছিলাম যে স্টেট গভর্নমেন্টের এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়ালদের এবার ইউনাইটেড হওয়াটা প্রয়োজন। প্রথম কথাটা হচ্ছে যে এই যে উনি অ্যাডমিনিস্ট্রেটিভ মুখ্যমন্ত্রী প্রধান, তিনিও মঞ্চে বসে বললেন, তা প্রথম প্রশ্নটা তো আমি ওনাকে গিয়ে করব যে আপনি এখানে ঢুকতে দিলেন কেন? বাইরের লোক যদি ঢোকে, ধরুন বাইরের বিহার থেকে লোক এসেছে ফর এক্সাম্পল, বিহার থেকে আপনি যখন বাংলায় ঢুকবেন, নাকা চেকিং পয়েন্ট হয় প্রত্যেক জায়গায়, প্রত্যেক স্টেটের বর্ডারে চেকপোস্ট আছে, সেখানে চেক করে নেওয়া হয় কোনো ভুলভাল জিনিসপত্র পাচার হচ্ছে কিনা, কিছু হচ্ছে কিনা, সেটা কমার্শিয়াল ট্রান্সপোর্ট হোক কিংবা এমনি হোক। সেটা লোক এখানে এসে এমনি বসে পড়ছে, আপনি দেখতে পাচ্ছেন না। ফলে ঘটনাটা হচ্ছে খুব ভালো করেই এই ববি হাকিম মহাশয়রা জানেন যে যদি মানুষ যদি ভয়েস রেজ করা আরম্ভ করে, পুলিশ আসার আগে নেতাদের বাড়ি ভাঙচুর হয়ে যাবে। সেজন্য উনি সমস্ত দোষ পুলিশের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন যে আমি কি করবো, এইসব পুলিশের নিয়ম, পুলিশকে পেদান। ফলে ঘটনাটা হচ্ছে যদি সত্যি কারোর বাড়ি ভাঙচুর করতে হয় বা কাউকে ধোলাই দিতে হয়, সেটা হচ্ছে নেতাদের বাড়ি ভাঙচুর করতে হবে। এদের মতো বজ্জাত লোক আর পৃথিবীতে হয় না। নিজেরা এত টাকা কামিয়ে নিয়েছে, ঘুষ ফুস নিয়ে ওখানে বসিয়ে দিয়েছে, আর যেই দেখছে যে এখন পুরো একটা আনরেস্ট হয়ে গেছে, এখন সব দায়বদ্ধতা পুলিশের উপরে গিয়ে পড়লো। এই জিনিসপত্রগুলো অনাচার হচ্ছে এবং এরা চাইছে, আমি বারবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ধূর্ত রাজনীতিবিদ এবং ইনি বিশৃঙ্খলা করেই গভর্নমেন্টে এসেছেন। ইনি সৎ উপায়ে খুব মানে একটা সঠিকভাবে যে রাজনৈতিক মুভমেন্ট করে, আর 5 জায়গায় আমরা দেখি যে একটা সরকার থেকে আরেকটা সরকারে আসে, সেটা তিনি করেননি। কখনো মাওবাদীদের সাথে হাত মিলিয়ে, কখনো সরকারি সম্পত্তি নষ্ট করে, কখনো এটা ভেঙে সেটা ভেঙে ইনি একটা আনরেস্টের রাজনীতি করেন, ইনি একটা ডিসওবিডিয়েন্সের রাজনীতি করেন। শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন, যতটুকু আমরা ছোটবেলায় কাগজে পড়েছি, ইতিহাসে দেখেছি, আমরা তখন থেকেই দেখেছি উনি কনস্ট্যান্টলি ডিসওবিডিয়েন্স এবং আনরেস্টকে প্রমোট করেন। অমুক করছে গভর্নমেন্টের অফিস ভাঙো, তমুক করছে রেল অবরোধ করো, হাইরোড বন্ধ করে দাও। এই যে কনস্ট্যান্ট একটা ডিসওবিডিয়েন্স বা নন কোঅপারেশনের রাজনীতি করে উনি সরকারে এসেছেন,
তারপরে উনি সেই জিনিসটাকেই দিয়ে মানুষকে খেপিয়ে দিতে চাইছেন। উনি আসলে চান না যে লোকগুলো আছে, ধরুন ঠিক আছে বেআইনি এনক্রোচমেন্ট হয়েছে, এই লোকগুলোকে আমি সুন্দর করে সেটেল ডাউন করে দেবো, যাতে আমার শহরটাও পরিষ্কার থাকে, লোকেরও খেয়ে পড়ে বাঁচতে পারে। সেটা উনি চান না। উনি চাইছেন ইচ্ছা করে উস্কে দিয়ে পুলিশের সাথে একটা মারামারি হবে, একটা কিছু হবে, তারপরে উনি একটা মাসিহা হিসাবে অ্যাপিয়ার করবেন, করে একটা প্রকল্প লঞ্চ করে দেবেন অমুকশ্রী তমুকশ্রী করে, বলবে যে এই রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা আমি করে দিলাম। কিন্তু আসলে কিচ্ছু হবে না। ওই যে প্রকল্পটা করবে, করে ওখানে আরেকটা করাপশনের রুইং তৈরি হবে। এবার যখন হকাররা যাবে যে ঠিক আছে গভর্নমেন্ট তো প্রকল্প করে দিয়েছে, একটা বাড়ির ব্যবস্থা করেছে, একটা কোয়ার্টারের ব্যবস্থা করেছে, বা একটা বাজারের ব্যবস্থা করেছে, কোথায় যেতে বলবে? বলবে আপনি মিউনিসিপ্যালিটিতে যান, কি আপনি কাউন্সিলরের কাছে যান, কি এমএলএ অফিসে যান। তখনই বলবে ভাই পয়সা ছাড়ো, কাগজ দেবো। এই তো গল্প। পার্কিং, এই পার্কিং থেকেও তোলাবাজির অভিযোগ করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলুন? আরে বাবা, অভিযোগ করে কি হবে? স্টেট লিস্টের আন্ডারে তো পুলিশ অ্যান্ড পাবলিক অর্ডার, এটা স্টেট লিস্টের সাবজেক্ট। আচ্ছা, পার্কিং, এই যে এত সংখ্যক গাড়ি বিক্রি হয়েছে, আমি আবার সেই জাপান বা সিঙ্গাপুরের দেবো। যখন এই ধরনের উন্নত দেশগুলিতে গাড়ির বিক্রির সংখ্যা বাড়ছে, বা তাইওয়ানে মোটরসাইকেলের বিক্রি যখন বাড়লো, তখন তারা কিন্তু সরাসরি আগে লজিস্টিক্স প্ল্যানিংটা চেঞ্জ করলো, যে আমার এত সংখ্যক বিক্রি হয়েছে। প্যান্ডেমিকের পর থেকে বেশ কিছু দেশে টু হুইলারের বিক্রি ম্যাসিভলি বেড়েছে, তার কারণ মানুষ বাসে ট্রাম অ্যাভয়েড করছে, ভিড় ভাড় অ্যাভয়েড করছে, এবং তাতে বহু উন্নত দেশে তারা তাদের লজিস্টিক্স প্ল্যানিং, ট্রান্সপোর্টেশন প্ল্যানিং, আলাদা লেন তৈরি করছে, কিংবা বিভিন্ন যে অফিসগুলো সেইখানে আলাদা করে, যে ধরুন আরবান প্ল্যানিং যেটাকে আমরা বলি। কে আরবান প্ল্যানিং করবে? এরা যে অর্থনীতি বোঝে না, আবার আরবান প্ল্যানিং করবে। ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা ময়লাকে রিসাইকেল করে কিভাবে কাজ করতে হয় সেই হয়তো ঠিকভাবে জানে না, তার থেকে আপনি এক্সপেক্ট করছেন আরবান প্ল্যানিং করবে? এই ইনোভেশন করবার জন্য পড়াশোনা দরকার। এই মূর্খদের নেতা বানালে এইরকমই হবে। এদের ভিতরে কিছু নেই। একটা ইনোভেশন করতে গেলে, একটা শহরকে কিভাবে আমি বানাবো সেটা করতে গেলে, একটু বৃষ্টি হলেই কলকাতায় 1 হাঁটু জল। কেন? ড্রেনেজ সিস্টেম ক্লিয়ার নেই। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কবে বলে দিয়েছে যে কলকাতা হাওড়া বরাবর যে গঙ্গা বয়ে যাচ্ছে, সেই গঙ্গা 100% পলিউটেড, ইভেন স্নান করার অযোগ্য? কি মেজারমেন্ট নিয়েছি আমরা? অস্ট্রেলিয়া পারে না, সিঙ্গাপুরে তারা পারে না, ওয়াটার রিসাইকেল পদ্ধতি জানে না, করবে না বিনিয়োগ। কারণ সেটা করতে গেলে, একটা বড় বিনিয়োগ করতে গেলে আমাকে তো সেরকম এক্সপার্টদের পরামর্শ নিতে হবে। এখানে তো উনি পরামর্শ নেবেন না। মুখ্যমন্ত্রীর এই যে মারাত্মক একটা ইগো তৈরি হয়েছে, যে আমি সব জানতাম, আমি যা বলবো সেটাই ঠিক। উনি কারোর কথা শোনেন না। উনি এক্সপার্টদেরকে নিয়ে টিম গঠন করুন, পরিবেশ বিজ্ঞানীদের ডাকুন, ভূগোলবিদদেরকে ডাকুন। এই যে আমাদের ক্লাইমেট চেঞ্জ নিয়ে ম্যাসিভ গরমটা আমাদের কিভাবে উপঘাত করে দিল, কি ব্যবস্থা নিয়েছেন? লোকের বাড়িতে এত এসি বিক্রি হচ্ছে, এবার যথারীতি এবার সেই এসি থেকে আবার একটা অন্যরকম ক্লাইমেট চেঞ্জ হতে পারে, তাহলে সেটা কিভাবে কমব্যাট করবো? আচ্ছা, নতুন যে ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে সেখানে ম্যান্ডেটারি পলিসি আনতে হবে, যে আমার এখানে এই গাছগুলো এত শতাংশ জায়গা তোমাকে গাছ দ্বারা ভরাট করতে হবে, কিংবা ওপেন এরিয়া যেগুলো রয়েছে সেগুলো এত শতাংশ গাছ। তিনি তো বলছেন রীতিমতো যে পুকুর বুঝিয়ে যে সমস্ত নির্মাণ চলছে সেগুলো অবিলম্বে ভেঙে দিতে হবে। এর পেছনে যত বড় নেতাই থাকুক আর পুলিশ থাকুক, এসব তিনি দেখবেন না। কে ভাঙবে? আরে ভাঙবো কি আমি? আপনি যারা সাধারণ নাগরিক, আমরা কি হাতুড়ি ছেড়ে নিয়ে বাড়ি ভাঙতে বেরোবো? আমাদের একটা দায়বদ্ধতা নাকি? আরে আপনি রিজাইন করুন আগে, তারপর আমরা দেখে নেবো কি করে। আপনি যদি না পারেন বলে দিন যে মাফ করবেন, আমি মুখ্যমন্ত্রী হিসেবে কিছুই করতে পারছি না। আপনি ছেড়ে দিন তাহলে চেয়ারে বসে এসব ফালতু কথা বলবেন না। আপনার দায়বদ্ধতা এটা করা। আমার পাড়ায় পুকুর বুঝিয়েছে, কারা বুঝিয়েছে? তৃণমূলের ছেলেরা পুকুর বুঝিয়েছে। সেখানে প্রমোটিং কারা করছে? আপনি রেজিস্ট্রেশন দেন, আপনি জমি বিক্রি হচ্ছে, তার জন্য ট্যাক্স দিতে হয়, তার জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে। রেজিস্ট্রেশন মিউনিসিপ্যালিটি থেকে হচ্ছে, সরকার সেখান থেকে টাকা আর্ন করছে, আর সরকার জানে না? ফাজলামো হচ্ছে নাকি এগুলো?